শিরোনামহীন অনুভূতি পর্ব ১৭। অন্ধকারাচ্ছন্ন পুরো গোডাউন। উঁচু ভেন্টিলেটরের ফাঁক গলিয়ে আসা সোনালি আলোকছটায় কিঞ্চিৎ আলোকিত হয়ে রয়েছে চারপাশ। ভ্যাপসা গন্ধে মম করছে বন্ধ ঘরটা। ধুলোবালি আচ্ছন্ন ঘরটায় সুস্থিরভাবে শ্বাস নেওয়ার দুষ্কর ব্যাপার। অথচ ফ্লোরের এক কোণায় পড়ে আছে চেতনাশূন্য প্রিমার হাড্ডিসার দেহখানা। খানিকক্ষণ সময় পেরোতেই কারোর আগমন ঘটে। সেই ব্যক্তির হুংকার ছেড়ে নির্দেশ দেয় প্রিমার জ্ঞান ফেরাতে। আগন্তুকের কথায় মোতায়েব হাফ বালতি পানি ছুঁড়ে ফেলা হয় প্রিমার মুখশ্রীর ওপর। তবে সেটা মুখবায়ব ছাপিয়ে দেহের অন্যত্রে ছিটিয়ে পড়ে। স্পষ্ট হয়ে ওঠে মেয়েলি সৌন্দর্য। কয়েক জোড়া লোলুপ দৃষ্টি আগ্রাসী মনোভাব নিয়ে অবলোকন করে সেই দৃশ্য। জ্ঞানশূন্য প্রিমা কিচ্ছুটি টের পায়নি। তবে ২ দফা পানির অপ্রতিরোধ্য আক্রমণে তার সংবিত ফিরে আসে। পিটপিটিয়ে চোখ মেলে তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। চেতনাশূন্য মস্তিষ্ক কার্যকর হতেই অসহনীয় এক ব্যথা গ্রাস করে ফেলে তার সমগ্র চিত্ত। প্রলম্বিত শ্বাস ফেলে অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠে প্রিমা। তার অবস্থা দেখে সম্মুখে দাঁড়ানো আগন্তুকের মুখে ফুটে ওঠে কৌতুকপূর্ণ হাসি। চওড়া গলায় উচ্ছ্বাস ঢেলে বলে ওঠে, রিদিয়া মামুনি। যন্ত্রণায় কাতর প্রিমা পলক ফেলে সামনে তাকাতেই হতভম্ব স্বরে বলে ওঠে, আশরাফ ওয়াসিস্ত। প্রিমার সম্বোধনে শব্দ করে হেসে ওঠে আশরাফ ওয়াসিস্ত। হাতের ইশারায় তার ভাড়াটে গুন্ডাদের পিছিয়ে যেতে বলে। প্রিমার বিস্মিত আঁখি জোড়ার পানে দৃষ্টি নিবদ্ধ করে বলেন, হ্যাঁ মামুনি, আমি। চিনতে পারছ না? ইটস ওকে, বাট সামনে তাকিয়ে দেখো তো, ওই রক্তস্রোতে ভেসে যাওয়া মানুষটাকে চেনো নাকি? কথাটা বলে আশরাফ ওয়াসিস্ত সরে দাঁড়ালেন। প্রিমা জিজ্ঞাসু দৃষ্টি গিয়ে পড়ল বাঁ পাশে। দেখল একটা কাঠের চেয়ারে শক্ত করে বেঁধে রাখা রয়েছে আরশিয়ানের জ্ঞানশূন্য রক্তাক্ত দেহখানা। সেই নির্মম দৃশ্য দেখে প্রিমা হকচকিয়ে ওঠে। নিজেকে সামলাতে না পেরে বহু কষ্টে মেঝে থেকে ক্ষতবিক্ষত শরীরটা টেনে তুলে প্রিমা, তবে উঠে দাঁড়াতে গিয়েও ব্যর্থ হয়। নিরুপায় হয়ে ক্ষীণ স্বরে শানকে ডাকতে গিয়ে টের পায় তার কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বেরোচ্ছে না। শুকনো ঠোঁটজোড়া জিভ দ্বারা ভিজিয়ে আলতো করে ঢোক গলার জোর বাড়িয়ে অস্ফুট স্বরে বলে, শুনছেন? বাকি কথা বলার পূর্বে আশরাফ ওয়াসিস্ত এগিয়ে এসে প্রিমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলেন, তোমার স্বামী কিছুই শুনতে পাচ্ছে না রিদিয়া মামুনি। একটু পর নিঃশ্বাসও নেবে না। তুমি চিন্তা করো না। প্রিমা ব্যথায় ছটফটিয়ে ওঠে রীতিমতো। আশরাফ ওয়াসিস্তের কথা শুনে আতঙ্কিত চোখে তাকিয়ে শব্দ করে কেঁদে ওঠে। অতঃপর তার পা জড়িয়ে ধরে বলে, যথেষ্ট আঘাত করা হয়েছে ওনাকে। ইহজীবনে সুস্থভাবে বেঁচে থাকাটাও অসম্ভব ওনার পক্ষে। দোহাই লাগে, আল্লাহর প্রাণটা কেড়ে নিয়েন না। আশরাফ ওয়াসিস্ত অপ্রকৃস্থের মতো হাসলেন শুধু। প্রিমার আহাজারি চলতে থাকলো। কিছুক্ষণ পর আশরাফ ওয়াসিস্ত তার পালিত গার্ডদের নির্দেশ দিলেন, জ্ঞান ফেরাও আমার জামাই বাবাজির। জীবনে কত উপহার পেয়েছি তার থেকে, বিনিময় স্বরূপ কিছু মিছু দিতে না পারলে আমার মান সম্মান অক্ষত থাকবে? প্রিমা বুঝে উঠতে পারে না আশরাফ ওয়াসিস্তের পরিকল্পনা। উৎকণ্ঠা বুকে চেপে নির্বিশেষে নজর চেয়ে থাকে শানের দিকে। হতেও পারে এটাই তাদের অন্তিম দৃষ্টির মিলন। শেষ সুযোগটা হাতছাড়া করতে চাইল না প্রিমা। মায়াময়ী দৃষ্টিতে তাকালো তার প্রিয়তমের ক্ষতবিক্ষত মুখপানে। আনুমানিক আধ ঘন্টার ব্যবধানে জ্ঞান ফিরে আসলো আরশিয়ানের। নিভু নিভু চোখে সামনে তাকাতেই তার সামনে ভেসে উঠল এক ভয়া চিত্র। বেকায়দায় ফ্লোরে বসে আছে প্রিমা। তার হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা। বেচারি ক্লান্ত চোখ জোড়া লেপ্টে আছে রাজ্যের ক্লান্তি এবং অসহায়ত্ব। দুর্বল শরীরটা টলমল করছে। তার মাথায়
পিস্তল ঠেকিয়ে বাঁকা হেসে দাঁড়িয়ে আছে আশরাফ ওয়াসিস্ট। পরিস্থিতি বুঝে উঠতে আরশিয়ান শঙ্কিত হয়ে পড়ল, উৎকণ্ঠার পাশাপাশি ক্ষোভে ফেটে পড়ল। আশরাফ ওয়াসিস্ট তার ছটপটানি দেখে শব্দ করে হেসে উঠলেন, অতঃপর প্রিমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বললেন, উফ, শান্তি। আরশিয়ান সহ্য করতে পারল না সেই দৃশ্য। অস্ফুট স্বরে হুঙ্কার দিতেই বিকট একটা শব্দ শোনা গেল। ঘটনাপ্রবাহ অনুধাবন করতে কিয়ৎকাল সময় লাগলো সকলের। কিছু সময় পেরোতেই রক্তের সূক্ষ্ম ধারা এসে স্পর্শ করল শানের ক্ষতবিক্ষত নগ্ন পায়ের পাতা। এতেই যেন আরশিয়ানের হুঁশ ফেরে। শুকনো ঢোক গিলে হতভম্ব চোখে তাকায় সম্মুখে রক্তাক্ত দৃশ্যের পানে। অজানা অদৃশ্য কেউ কানের নিকট ফিসফিসিয়ে বলে। সমাপ্তির রেখায় এসেও গল্পটা অসমাপ্ত রয়ে গেল। শিরোনামহীন অনুভূতিরা সুখের বদলে শোকের কাফনে আবৃত হলো। নিয়তির নিষ্ঠুর বলেই হয়তো সূচনাটা রঙিন ছিল। আরশিয়ানের ছটফটানিতে ঘুমন্ত প্রিমা হকচকিয়ে উঠে বসে। ধাতস্থ হয়ে কপাল কুঁচকে তাকায় ঘুমের ঘোরে বিড়বিড়িয়ে আবোল তাবোল কথা বলতে থাকা আরশিয়ানের পানে। শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে অবস্থান করেও সেদ জলে চুপচুপে হয়ে উঠেছে বেচারার পুরো শরীর। প্রিমা ঘুমাচ্ছন্ন চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে যায়। বাধ্য হয়ে আরশিয়ানের দিকে ঝুঁকে আলতো কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? প্রিমার ডাকে ধরফরিয়ে উঠে বসে আরশিয়ান। শ্বাস ফেলতে থাকে এলোমেলোভাবে। বারংবার পলক ঝাপটে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। চিন্তিত প্রিমা তার কাঁধে হাত রাখলে আরশিয়ান শক্ত করে জড়িয়ে ধরে তাকে। প্রিমা একটু হকচকিয়ে গেল, দ্রুত নিজেকে সামলে নেয়। আরশিয়ানের পিঠে হাত বুলিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এত অস্থির হয়ে পড়েছেন কেন? চোখ মেলে তাকিয়ে দেখুন, আমরা কটেজে সকালবেলা নাস্তা সেরে ঘরে ফিরে ঘুমাচ্ছিলাম। মনে করার চেষ্টা করুন, কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? পানি খাবেন একটু? প্রিমার কথা শুনে সমস্তটা মনে পড়ে আরশিয়ানের, তবে খারাপ স্বপ্নের কথা শুনে তার বুক কেঁপে ওঠে আবার। প্রিমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলে, প্রেম আমার, শুধুই আমার। আমি কাউকে ছিনিয়ে নিতে দেব না, নিয়তিকেও সুযোগ দেব না। যারাই তাকে কেড়ে নিতে আসবে সকলের বিপরীতে অঘোষিত যুদ্ধের লিপ্ত হব আমি। আরশিয়ানের বলা একটা কথাও প্রিমার কর্ণকুহরে পৌঁছায়নি। সে তো তার প্রিয় মানুষটাকে শান্ত করতে ব্যস্ত। আরশিয়ানের হৃদস্পন্দনের গতিবেগ স্বাভাবিক হয়ে আসতেই প্রিমা ধীর কণ্ঠে বলে, ব্যথা পাচ্ছি আমি, বাঁধনটা একটু আলগা করুন প্রিমা কিছু বলার পূর্বে আরশিয়ান আলতো করে সরে আসে, অতঃপর ব্যস্ত কণ্ঠে বলে, আই এম সো সরি, আর ইউ ওকে? আরশিয়ান বেজায় শক্ত করে জড়িয়ে ধরার ফলে প্রিমার অল্প স্বল্প ব্যথা অনুভব করছিল। শক্তি সামর্থ্যের বলীয়ান আরশিয়ানের ভার সামলে নেওয়া দুর্বল চিত্তের প্রিমার জন্য কিছুটা কষ্টসাধ্য বটে। নিজেকে সামলে নিয়ে বেডসাইড টেবিলে থাকা পানির গ্লাসটা আরশিয়ানের দিকে এগিয়ে দিয়ে প্রিমা বলে, ইউ ডোন্ট নিড টু বি সরি, আমি একদম ঠিক আছি। আপনার কি হয়েছে? আরশিয়ান প্রত্যুত্তর করল না। গ্লাসের পানি এক চুমুকে শেষ করে শান্ত চোখে প্রিমার দিকে তাকালো। তবে সেই শান্ত ভাবটা বেশিক্ষণ টিকল না। স্বপ্নে দেখা সেম আউটফিটটা প্রিমার পরনে দেখে অস্থির কণ্ঠে আরশিয়ান সেটা সরিয়ে নিতে নিতে বলল, এই পরিচ্ছদ আমার চোখে অসহ্য ঠেকছে, খুলে ফেলুন তো। আরশিয়ানের আচরণে প্রিমা হতভম্ব হয়ে যায়। তার লজ্জা পাওয়া উচিত নাকি চিন্তা করা উচিত সেটাও নিয়েও দ্বিধায় পড়ে যায় প্রিমা। আরশিয়ানের বলিষ্ঠ বাহু খামচে ধরে অপ্রতিভ স্বরে বলে, আপনি পাগলামি করছেন মিস্টার চৌধুরী এভাবে? প্রিমার বলা কথাটা শুনে আরশিয়ান থমকে যায়, তবে ততক্ষণে প্রিমার পরনে থাকা নাইট স্যুটটা ঠাঁই পেয়েছে টাইলসের মেঝেতে। ঘোরের মাঝে কি করে ফেলেছে সেটা ভেবে অপ্রস্তুত হয়ে যায় আরশিয়ান। চোখের সামনে এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে কিছুটা চমকালেও সেটা লুকিয়ে শান্ত কণ্ঠে বলে, দুঃখিত, একটু বেশি পাগলামি করে ফেলেছি বোধহয়, তবে এটা অপ্রীতিকর কোনো বিষয় না। আমাদের সম্পর্কটা এই সব কিছু অত্যন্ত স্বাভাবিক।
আপনার মতের বিরুদ্ধে কখনোই কিছু হবে না। তবে হুটহাট অনিচ্ছাকৃতভাবে কোনো মুহূর্তে তৈরি হলে সেটা স্বাভাবিকভাবে নেওয়ার ক্ষমতা আপনার থাকা উচিত। আস্তে ধীরে অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন, কেমন? প্রিমা বুঝলো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে সে। কিছু বলার পূর্বে আর্শিয়ান সযত্নে শুভ্র নির্মল ব্ল্যাঙ্কেটটা তার অনাবৃত শরীরে জড়িয়ে দেয়। প্রিমা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে লজ্জারুণ মুখশ্রী লুকোনোর চেষ্টা করে। মুগ্ধ চোখে সেই দৃশ্য দেখে আর্শিয়ান স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলে, লজ্জারাঙা মুখখানা লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি। যাই হোক, মাথা ব্যথা করছে ভীষণ। চুলগুলো একটু টেনে দেবেন? লজ্জায় মিয়ে যাওয়া প্রিমা কোনো জবাব দেয় না। বেচারিকে লজ্জায় ফেলে আর নাজেহাল করল না আর্শিয়ান। চোখ ফিরিয়ে নিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। কিয়ৎকাল সময় নিয়ে নিজেকে সামলে প্রিমাও শুয়ে পড়ল আর্শিয়ানের পাশে। জড়তা কাটিয়ে আলতো করে তার মাথায় ম্যাসাজ করে দিতে থাকলো। তবে ব্যাপারটা বিশেষ পছন্দ হলো না শানের। প্রিমার দিকে ফিরে হালকা লালচে বর্ণের আঁখিজোড়া করুণ চাহনি নিক্ষেপ করে অনুরোধের সুরে বলল, একটু জড়িয়ে ধরি আপনাকে। আর্শিয়ান অশান্ত ভাবটা স্পষ্ট টের পেল প্রিমা। বিদায় নাকচ করল না। আর্শিয়ানের মাথাটা বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত দুশ্চিন্তা করছেন কেন? অসুস্থ হয়ে পড়বেন তো। নিজেকে সামলান, নয়তো বলুন কি হয়েছে? এই সাসপেন্স আমার ভালো লাগছে না। আর্শিয়ান কথা এড়িয়ে গিয়ে ধীর স্বরে বলল, আমার শান্তির ঠিকানায় পৌঁছে গেছি। স্বস্তি এমনিতেই ধরা দেবে এবার। আর্শিয়ানের ইঙ্গিতপূর্ণ কথাটা ধরতে পেরে প্রিমার মুখে লাজুক হাসি ফুটল। আর্শিয়ানের কর্মকাণ্ডে তাকে বিস্মিত করে তুলেছে। প্রিমা কথা না বাড়িয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে আর্শিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুম পুরো হয়ে যাওয়ায় প্রিমা জেগে রইল। তবে আর্শিয়ান অল্প সময়ে ঘুমের ঘোরে তলিয়ে গেল। কিয়ৎকাল সময় পেরোতেই প্রিমা খেয়াল করল আর্শিয়ান অল্প বিস্তর কাঁপছে। প্রথম দিকে তেমন একটা গুরুত্ব না দিলেও শরীরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে দেখে প্রিমা ঘাবড়ে যায়। আর্শিয়ানের অসুস্থতা তাকে চিন্তিত করে তোলে। স্পঞ্জ বাথ দেওয়ার জন্য বিছানা থেকে উঠতে চাইলে প্রিমার বুকের সাথে আরেকটু মিশে গিয়ে আর্শিয়ান ভারী স্বরে বলে, ডোন্ট মুভ প্রেম। আর্শিয়ানের কথায় বিশেষ পাত্তা দেয় না প্রিমা। তার শরীরে তাপমাত্রা তত্তরিয়ে বাড়ছে দেখে প্রিমা চিন্তিত স্বরে বলে, সাংঘাতিক জ্বর এসেছে আপনার। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে কোনো অঘটন ঘটে যাবে। আমাকে একটু ছাড়ুন, স্পঞ্জ বাথ দিতে হবে আপনাকে। এতে যদি জ্বর না কমে তাহলে রাজভাইকে খবর। আর্শিয়ান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বিরক্ত মাখা কণ্ঠে বলল, চুপচাপ শুয়ে থাকুন, কিচ্ছু হবে না আমার। এসব চুনোপুটি জ্বর আমায় বেকাবু করতে পারবে না। একটু পরেই সব ঠিক হয়ে যাবে। আর্শিয়ান খামখেয়ালি করলেও প্রিমা স্পষ্ট টের পাচ্ছে জ্বরের মাত্রা। জ্বরের উত্তাপে প্রিমা শ্বেত জলে সিক্ত হয়ে যাচ্ছে। আর্শিয়ানের উষ্ণ নিঃশ্বাস প্রিমার পেল্লব ত্বকে দহন সৃষ্টি করছে। আর্শিয়ানের নির্বিকার ভাবটা মানতে না পেরে ইস্তিরাজকে কল দিল প্রিমা। অপর পাশ থেকে সব শুনে ইস্তিরাজ বলল, ডোন্ট ওয়ারি রূপেঞ্জেল, ওই হতচ্ছাড়ার ভাল্লুক জ্বর এসেছে, একটু পরেই দেখবে শরীর ঘামিয়ে জ্বর ছেড়ে দিচ্ছে। তোমার শান্তি আর আমার কোয়ালিটি টাইম নষ্ট করার ধান্দা সব। ওই বান্দরকে বেশি লাই দিও না, বুঝলে? চিন্তার মাঝে ফিক করে হেসে দেয় প্রিমা। ইস্তিরাজ আরও কিছু টুকটাক নির্দেশনা দিয়ে কল কেটে দেয়। প্রিমা পাক্কা গিন্নির মতো সামলে নেয় সবটা। অল্প সময়ের মধ্যে আর্শিয়ানের শরীরের তাপমাত্রা কমে আসে। প্রিমা স্বস্তির শ্বাস ফেলে আর্শিয়ানের কপালে আলতো করে চুমু দিয়ে মনে মনে বলে, আমার সমস্ত আয়ু আপনার হোক, আপনার সমস্ত দুর্ভোগ আমার হোক। সৃষ্টিকর্তা ভীষণ ভালো রাখুক আপনাকে। আজীবন আমার সভ্য চৌধুরী হয়েই থাকুন। গোধূলি লগ্নের শেষ প্রহর। ভ্যাপসা গরম অনুভূত হতেই ঘুমটা আলগা হয়ে আসে আর্শিয়ানের। পাশ ফিরে চোখ মেলতেই দেখে প্রিমা অনুপস্থিত। ভ্রু কুঁচকে পুরো ঘরে চোখ বুলাতে গিয়ে তার নজর আটকায় বারান্দায় দৃশ্যমান প্রিমার শাড়ির আঁচলের দিকে। স্বস্তির শ্বাস ফেলে আড়মোড়া ভেঙে প্রিমার বালিশে মুখ গুজে মেয়েলি সুঘ্রাণটা খুব সন্তর্পণে নিজের ভেতর টেনে নেয় আর্শিয়ান। বিড়বিড়িয়ে বলে, অপূর্ব।
কিছুক্ষণ ওভাবে থেকে ব্যালকনির দিকে পা বাড়ায় আর্শিয়ান। রেলিংয়ের ওপর গা এলিয়ে বৃষ্টির স্নানে ব্যস্ত প্রিমার লতানো দেহবায়ব দেখে থমকে যায় বেচারা। প্রবল তৃষ্ণা অনুভব করল আকস্মিক। ফাঁকা ঢোক গিলে প্রিমার বৃষ্টিস্নিগ্ধ অধরে দৃষ্টি নিবদ্ধ রেখে আনমনে শুধালো, অবেলায় বৃষ্টিতে ভিজছেন কেন? যদি অসুখ করে? আকস্মিক প্রশ্নে কিছুটা চমকালো প্রিমা। বৃষ্টির তোড়ে ঝাপসা হয়ে আসা চক্ষু পল্লব মেলে অনিমেষে নেত্রে চেয়ে থাকলো শানের দিকে। প্রিমার তরফ থেকে প্রত্যুত্তর না পেয়ে আর্শিয়ান এগিয়ে এসে আলতো করে নিজের উষ্ণ বক্ষে প্রিমার শীতল দেহখানা জড়িয়ে নেয়। প্রিমা আবারও চমকায়। কাঁধের কাছটায় আছড়ে পড়া আর্শিয়ানের তপ্ত নিঃশ্বাস তাকে বিচলিত করে তোলে। আর্শিয়ান টের পেল সমস্তটা। তার স্পর্শে শিহরণে থরথর করে কাঁপতে থাকা মেয়েটাকে আরেকটু জ্বালাতন করতে প্রিমার কানের কাছে মুখ এনে মৃদু স্বরে বলল, আমার জ্বরতপ্ত বক্ষপটে কলমিলতার ন্যায় নুইয়ে পড়লেন কেন? আর্শিয়ানের প্রশ্নে লজ্জায় সিটিয়ে গেল প্রিমা। আর্শিয়ানের শক্তপোক্ত বাহুডোর খামচে ধরে চোখ খিচিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, আপনি আগলে নেবেন জেনে। আর্শিয়ান নিঃশব্দে হাসল। প্রিয়তমা স্ত্রীকে শক্ত বেষ্টনে আবদ্ধ করে তার চুলের ভাঁজে আলতো করে ঠোঁট ছুঁয়ে ভীষণ সম্মোহনী কণ্ঠে ডাকল, অরিস্মিতা। প্রিমা বিস্মিত হলো আকস্মিক সম্বোধনে। শানের বক্ষ হতে মাথা তুলে সন্ধিহান চোখে চেয়ে প্রশ্নবোধক কণ্ঠে শুধালো, আপনি কি আমায় ডাকলেন? এই শব্দটা বড্ড অপরিচিত ঠেকছে। আর্শিয়ান তার চোখের দিকে দৃষ্টিপাত করে ভীষণ শান্ত সুরে বলল, এই শব্দের অর্থ হলো মনোমুগ্ধকর। আমার মুখনিসৃত প্রশংসা বাক্য শোনার অপেক্ষায় ছিলেন আপনি? সেটার অবসান ঘটাতেই এই তুচ্ছ আয়োজন। প্রিমা খুশিতে ডগমগে উঠল। প্রাণোচ্ছল হাসির দেখা মিলল তার ওষ্ঠপুটে। বাচ্চাদের মতো উচ্ছ্বাস নিয়ে আর্শিয়ানের বুকে পুনরায় মুখ গুজে বলল, সম্বোধনটা বড্ড বেশি পছন্দ হয়েছে আমার। আপনার নামের সাথেও কিঞ্চিত মিল আছে, সেটা খেয়াল করেছেন? আর্শিয়ানের বধূ অরিস্মিতা। কি চমৎকার শোনায় বাক্যটা। আর্শিয়ানের ঠোঁটের কোণে আবারও স্মিত হাসি ফুটে ওঠে। জেনে বুঝেই তো বহু কসরতে পর নামটা খুঁজে বের করেছে। তবে প্রিমার রিয়াকশনে ভীষণ অবাক হয়েছে আর্শিয়ান। কদিন পরে যেই মেয়ে তার বাচ্চাদের মা হবে সেই মেয়েটা এখন বাচ্চামি করছে। অবশ্য প্রেগন্যান্সি 12 উইক থেকেই প্রিমার মুড সুইং এবং উদ্ভট আচরণের নমুনা দেখে আসছে আর্শিয়ান। অতি ম্যাচিওর মেয়েটা মাঝে মধ্যে এমন কাজ করে যেটা কল্পনার বাইরে থাকে। ভাবনা থেকে বেরিয়ে প্রিমার শরীরে লেপ্টে থাকা ভেজা শাড়ির ফাঁক গলিয়ে উত্তপ্ত হাতে প্রিমার কোমর জড়িয়ে ধরে আর্শিয়ান বলে, ভীষণ চমৎকার শোনাচ্ছে বাক্যটা। তবে এবার আপনার পরিচ্ছদ পাল্টে নেওয়া উচিত। অসুস্থ হয়ে পড়বেন নয়তো। সুখের সাগরে ভাসতে থাকা প্রিমার নাক মুখ কুঁচকে ভীষণ বিরক্ত কণ্ঠে বলে, এই অসাধারণ ঝুম বৃষ্টির ফেলে যেতে মন সায় দিচ্ছে না। পরিচ্ছদ পাল্টানোর কথা শুনে আলসেমি কাজ করছে। একটু পরে যায়। আর্শিয়ান বেশ বুঝল প্রিমার টালবাহানা। তাকে জড়িয়ে ধরে জোর খাটিয়ে ঘরের দিকে যেতে যেতে গম্ভীর স্বরে বলল, অজুহাত গ্রহণযোগ্য নয়। এই সময়টা অনেক বেশি সেন্সিটিভ প্রেম। আমি যথেষ্ট কনসিডার করেছি, তবে আপনারও বোঝা উচিত। ভালো লাগা যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন কি করবেন? আর্শিয়ানের শাসন নীরবে শুনল প্রিমা। একটুও খারাপ লাগা কাজ করল না, উল্টে সুখানুভূতির রেশ ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আর্শিয়ান তাকে ওয়াশরুমে রেখে আলমারির কাছে এসে জরুরি জিনিসপত্র নিতে নিতে বলল, আপনার যদি বেশি অলসতা কাজ করে তাহলে একটু আওয়াজ দিন। বাকি দায়িত্বটা না হয় আমি পালন করব। সময় কম, জলদি ভেবেচিন্তে সিদ্ধান্ত জানান প্রেম। আর্শিয়ানের কথায় লজ্জায় জুবুথুবু হয়ে গেল প্রিমা। প্রস্তাবটা নাকচ করে ভদ্র মেয়ের মতো নিজের কাজ সেরে বের হলো। আর্শিয়ান তখন কফির ধোয়া ওঠা কফির মগে যাবতীয় ইনগ্রিডিয়েন্টস দিতে ব্যস্ত। প্রিমা বেরিয়ে আসতে সেই দৃশ্য দেখে বলল, আমারও এক কাপ কফি চাই। আর্শিয়ান কফির মগে ছোট্ট চুমুক বসিয়ে ধীর কণ্ঠে বলল,
আপনার জন্য ক্যাফেন সম্পূর্ণ নিষিদ্ধ। মন খারাপ করতে হবে না। আমি আপনার জন্য গ্রিন টি বানিয়েছি। হোপফুলি এটা আপনাকে রিলিফ পেতে সাহায্য করবে। প্রিমা হতাশার শ্বাস ফেলে এগিয়ে এসে আর্শিয়ানের পাশে বসে। গ্রিন টি এর কাপটা হাতে নিয়ে কিছু বলতে গেলে আচমকা আর্শিয়ানের ফোন বেজে ওঠে। কলার আইডি দেখে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে শঙ্কিত কণ্ঠে হাঁপানো স্বরে তার্জিয়ান বলে ওঠে, মেহু নেই ভাই, আমার মেহুকে পাচ্ছি না। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আমার অক্সিজেন কোথায় হারালো ভাই, আমি যে মরে যাচ্ছি তাকে ছাড়া। আমার কলিজাকে জলদি এনে দাও ভাইয়া, নয়তো এই বিয়োগের ব্যথার রহে বিনাশ ঘটবে আমার অস্তিত্বের। বৃষ্টিস্নাত সন্ধ্যার প্রথম প্রহর। থমকানো পরিবেশের মতোই থমথমে মেজাজে ইস্তিরাজের কামরায় জড়ো হয়েছে প্রত্যেকে। সকলের মুখশ্রীতে চিন্তার ছাপ স্পষ্ট। এত কড়া প্রোটোকল ভেঙে কাউকে তুলে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তার চাইতেও বড় কথা হচ্ছে পুরো রিসর্ট তন্ন তন্ন করে খুঁজেও কোনো ক্লু মেলেনি। এত নিখুঁতভাবে জলজান্ত একটা মানুষকে গায়েব করে ফেলা ইম্পসিবল। ঘটনার আদ্যোপান্ত জানতে স্পাই ক্যামেরার ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোফায় নিতর ভঙ্গিতে বসে আছে তাজরিয়ান। পুরো শরীরের ভাঁজ ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। তার বুকের ভেতর চলছে প্রলয়ঙ্কারী দাবানল। চোখ দুটো জ্বলছে ভীষণ, তবুও সে নির্বিকার। স্বচক্ষে নিজের ধ্বংস দেখার অভিপ্রায়ে হয়তো এতটুকু সাহস জোগাড় করে টিকিয়ে রেখেছে নিজেকে। তার পাশে বসা ইস্তিরাজ ফুটেই চেক করতে ব্যস্ত। আর্শিয়ান সোফার পেছনে দাঁড়িয়ে কপাল কুঁচকে রেকর্ডের ফুটেজগুলো তীক্ষ্ণ চোখে পরখ করছে। বিছানায় পাশাপাশি বসে থাকা ফারজানা এবং প্রিমা অনদৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাজরিয়ানের ভঙ্গুর পরিণতি। পুরুষ মানুষ ভালোবাসা হারানোর ভয়ে কতটা উন্মাদ হতে পারে সেটা চাক্ষুষে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। তবে তাজরিয়ানের অবস্থা দেখে খানিকটা ভয় লাগছে তাদের। ছেলেটাকে শ্বাসকষ্টের রোগী মনে হচ্ছে। বসে থাকা সত্ত্বেও শ্বাস ফেলছে জোরে জোরে। নিঃশ্বাস নেওয়ার সময় বুকে হাত রেখে চোখ মুখ কুঁচকে ফেলছে। নিজেকে আটকে রাখতে না পেরে চিন্তিত স্বরে প্রিমা ডাকল, ছোট ভাইয়া। তাজরিয়ান অনুভূতিহীন চোখে তাকালো, অথচ প্রিমা স্পষ্ট অনুভব করল তার চোখে মিশে থাকা তীব্র অসহায়ত্বের হাহাকার। কয়েকটা ফাঁকা ঢোক গিলে মনটাকে শক্ত করে নরম গলায় প্রিমা বলল, আমরা মেহুকে জলদিই পেয়ে যাব ভাইয়া। যদি কেউ তাকে কিডন্যাপ করেও, তাহলে নিজের প্রিয় মানুষটাকে বিপদের ধাপা থেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে লড়াই করতে হবে। যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পূর্বেই যদি ভীতু সৈনিকের ন্যায় আত্মসমর্পণ করেন, তাহলে আপনার অপেক্ষায় প্রহর গুনতে থাকা মেহেরিমার কি হবে? প্রিমার কথা শুনে তাজরিয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল। অনায়াসে চোখ দুটো বুজে আসলো। পুরো দৃশ্য অবলোকন করে আর্শিয়ান পেছন থেকে তাজরিয়ানের মাথায় হাত রাখল। আচমকা কি হলো কে জানে, তাজরিয়ান চট করে পেছন ফিরে ছোট্ট শিশুর ন্যায় আর্শিয়ানের কোমর জড়িয়ে ধরে হাতের আড়ালে মাথা রেখে নিঃশব্দে কেঁদে ফেলল। আর্শিয়ান থমকে গেল রীতিমতো। কিছু বলার গিয়েও কণ্ঠ রোধ হয়ে আসলো তার। চোখের কার্নিশে জমে উষ্ণ জল। বুকের ভেতর হানা দেয় প্রবল ভয়। কিভাবে সামলাবে এই পাগল ঘোড়াকে? লাগামহীন ঘোড়াটা যে বড্ড উন্মাদ। সেই কাঙ্ক্ষিত নারী ব্যতীত তাকে আয়ত্তে রাখার সাহস কিংবা সামর্থ্য যে কারোরই নেই। গভীর শ্বাস টেনে তবুও আর্শিয়ান বলে, ভাইকে বিশ্বাস করিস না? আমি এনে দেবো তো মেহুকে। তুই এভাবে ভেঙে পড়লে চলবে? তাজরিয়ান হাঁপাতে হাঁপাতে শ্বাস রুদ্ধ কণ্ঠে অস্ফুট স্বরে বলে, আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছে ভাইয়া। আমার পবিত্র ফুলটা কাঁটার আঘাতে অভ্যস্ত নয়। যদি ওই আঘাতেই তাকে জর্জরিত করা হয়, তখন ও ক্ষতবিক্ষত শরীরে দৃশ্য সচক্ষে দেখার সামর্থ্য আমার নেই। ভাবতেই তো দম আটকে আসছে। ওই করুণ দৃশ্য আমি সইব কেমনে?
তাজরিয়ানের আহাজারিতে সকলে বিমূঢ় হয়ে যায়। কারোর চোখে মুখে রা নেই। ইস্তিরাজের চোখ জোড়াতেও পানি টইটুম্বুর হয়ে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে আটকে রেখেছে কেবল। আরশিয়ান সময় নিয়ে চাপা স্বরে বললে, আগেই হার মানছিস কেন? কিচ্ছু হবে না মেহুর, ওরা কিছুই করতে পারবে না। তাজরিয়ান তৎক্ষণাৎ সরে এসে রুদ্ধ কণ্ঠে আক্রোশ মিশিয়ে বলল, ওরা কোনো সাধারণ কিডন্যাপার্স নয় ভাইয়া, ওরা টেররিস্ট, ওরা মানুষের নামে কলঙ্ক। নির্মমতা রক্তে মিশে আছে ওদের। ওদের জাত, ধর্ম কিংবা বর্ণের কোনো বাধা নেই। ওদের কাজই নৃশংসতায় ডুবে থাকা। এতক্ষণ মেহুকে আদৌ বাঁচিয়ে রেখেছে কি না, কথাটা বলতে গিয়েও থেমে গেল তাজরিয়ান। ঠোঁট কামড়ে ধরল। চোখের ঘন পল্লবে আটকে রইল উষ্ণ নোনা পানি। ঘরে উপস্থিত বাকিদের চেহারায় ফুটে উঠল ব্যথাতুর অভিব্যক্তি। একদিকে তাজের পাগলামি, অন্যদিকে মেহুর চিন্তায়, সব মিলিয়ে শঙ্কিত হয়ে ওঠে সকলের হৃদয়। কিয়ৎকাল নিঃশব্দে পার হয়। নৈশব্দতা ভেঙে আচমকা ইস্তিরাজ বলে, তোরা রিসর্টে ফিরেছিস 4:22। এরপর তোদের মাঝে তুমুল ঝগড়া হয় লেক পাড়ে। তুই মেহুকে ফেলে ঘরে আসিস। এরপর বেরিয়ে মেহুকে আর খুঁজে পাসনি, তাই তো? তাজরিয়ান আশান্বিত চোখে চেয়ে অস্ফুট স্বরে বলে, ইস্তিরাজ কপাল কুঁচকে বলে, ফুটেজে দেখা যাচ্ছে তুই যাওয়া 10 মিনিট পর মেহু নিজেও ঘরের দিকে গিয়েছে। এরপর বাইরে আর কোনো ক্যামেরায় তাকে দেখা যায়নি। আরশিয়ান ভ্রু কুঁচকে বলে, তার মানে মেহু কটেজের ভেতর থেকেই গুম হয়েছে। টেররিস্টরা কি সামহাও কটেজের ভেতর অবস্থান করছে? ইস্তিরাজ কপাল কুঁচকে শুধালো, সেটা কিভাবে সম্ভব? এরকম হলে অ্যাটলিস্ট ফুটেজে কিছু ধরা পড়তো। চারিদিকে প্রচুর কড়া সিকিউরিটি বসানো, কোথাও কোনো হাঙ্গামা হয়নি, আমরা কিছু টের পাইনি। আরশিয়ান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর স্বরে বলল, সবই টাকার খেলা। টাকার বিনিময়ে যারা আমাদের সার্ভিস দিচ্ছে, দ্বিগুণ পেমেন্টের বিনিময়ে তারা অন্যের গোলাম হয়ে যাবে না, তার গ্যারেন্টি কি আছে? স্পাই ক্যামেরা ফুটেজ হ্যাক করে দৃশ্য ডিলিট করা হয়নি এ বিষয়ে কিভাবে শিওর হবি তুই? শত্রুপক্ষ তোদের থেকে বড় মাপের হ্যাকার নয়, তার নিশ্চয়তা আছে? ইস্তিরাজের কপালে দ্বিগুণ চিন্তার ভাঁজ পড়ল। আরশিয়ানের একটা কথাও ফেলে দেওয়ার মতো নয়। অতিরিক্ত চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিল রীতিমতো। ফারজানার নির্মল মুখশ্রী দেখে ভয় বাড়ল দ্বিগুণ হারে। ফাঁকা ঢোক গিলে কনফিউজড হয়ে বলল, এখন কি করা উচিত আমাদের? তাজরিয়ান মৃতপ্রায় প্রাণীর ন্যায় পড়ে আছে সোফার কর্নারে। প্রিমা এবং ফারজানা ভীষণ উৎকণ্ঠা নিয়ে চেয়ে আছে। আরশিয়ান শান্ত চোখে মেঝের দিকে তাকিয়েছিল। আচমকা রাজের প্রশ্ন শুনে খানিকটা সময় নিয়ে ভেবে অতঃপর বলল, ড্রোন দিয়ে আপাতত পুরো রিসর্টের পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাতে হবে। এতে লাইফ রিস্ক থাকবে না, প্লাস যদি কোনো গড়বড় থাকে তাহলে তা নজরে আসবে। আরশিয়ানের বুদ্ধিমত্তায় ইস্তিরাজ খুশি হলো। বসা থেকে উঠে গিয়ে ড্রোন সেট আপ করতে করতে ধীর স্বরে তাজরিয়ানকে বলল, এই সময়টা ভেঙে পড়ার নয় তাজ। আমি জানি প্রিয় মানুষকে হারানোর ভয় কতটা জঘন্য, কিন্তু তুই যদি হুঁশ খুইয়ে বসিস তাহলে আমাদের জন্য মেহুকে খুঁজে বার করা ভীষণ কঠিন হয়ে যাবে। উই নিড আওয়ার বেস্ট ফাইটার, প্লিজ কাম ব্যাক। সম্ভব হলে ফুটেজগুলো চেক দিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা কর। যদি স্পাই ক্যাম হ্যাক করে থাকে তাহলে আমাদের প্রত্যেকের লাইফ রিস্ক আছে এবং খুব সম্ভবত তারা বিরাট কোনো পরিকল্পনার পসরা সাজাচ্ছে। তাজরিয়ান নড়ল না, একবার চোখ তুলে তাকালোও না, মূর্তির মতো বসে রইল স্তব্ধ হয়ে। অধিক শোকে মানুষ যেমন পাথর হয়ে পড়ে ঠিক তেমনই ছিল তার অভিব্যক্তি। ইস্তিরাজের বুক ফেটে যাচ্ছিল, অথচ সে নিরুপায়। হার মেনে সে এগিয়ে গেল নিজের কাছে। মনে মনে উপরওয়ালার কাছে আর্জি জানাতে ভুলল না। সময় পেরোলো আরও কিছুক্ষণ। ইস্তিরাজ এবং আরশিয়ান পাশাপাশি দাঁড়িয়ে ড্রোনের ধারণকৃত দৃশ্য দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে। আচমকা কিছু একটা দেখে তারা হতবিহ্বল হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে তাজরিয়ানের দিকে এগিয়ে গিয়ে কাঙ্ক্ষিত দৃশ্যটুকু তার চোখের সামনে মেলে ধরে।
তাজরিয়ান নজর ফিরিয়ে সেই দিকে তাকাতেই চমকে ওঠে। তার অসাড় হয়ে আসা দেহখানা যেন প্রাণ ফিরে আসে। এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে যায় নিজ ঘরের দিকে। সেই দৃশ্য দেখে হু-হা করে হেসে ওঠে ইস্তিরাজ। আরশিয়ান হতাশার শ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়ে। পুরো ঘটনার আগামাথা কিছুই বুঝল না প্রিমা। সে হতবাক কণ্ঠে শুধালো, ছোট ভাই এবার দৌড়ে দিল কেন? আর আপনারাই বা হাসছেন কেন? মেহুকে পাওয়া গেছে? ইস্তিরাজ প্রলম্বিত একটা শ্বাস ছেড়ে বলে। মেহু বারান্দায় সোফার পেছনে বসে দুঃখ বিলাস করতে করতে ঘুমিয়ে পড়েছে। ছোটখাটো মানুষ বিদায় সোফার আড়ালে এবং কর্নারে থাকা মেহুকে খেয়াল করেনি তাজরিয়ান। এদিকে আমরা বেহুদা এতক্ষণ টেররিস্টদের পিন্ডি চটকে আমসত্ত্ব বানাচ্ছিলাম। ইস্তিরাজের কথায় চিন্তা ভুলে হেসে ওঠে তারা। কেবল আরশিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, গালি দেওয়া হলো টেররিস্টকে, অথচ ব্যথা লাগছে তোর। ব্যাপারটা কি? ইস্তিরাজ মুখটা কালো করে বলল, নো ব্যাপার অ্যান্ড पॉइंट टू बी नोटेड। मर्द को दर्द नहीं होता दोस्त। আরশিয়ান বাঁকা হেসে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে দুপাশে হাত মেলতে গিয়ে সুকৌশলে একটা পাঁচ বসায় ইস্তিরাজের চোয়ালে। বলিষ্ঠ হাতের মধ্যম ডোজ খেয়ে ইস্তিরাজের মুখ ফুটে আর্তনাদ বেরিয়ে আসে। তা শুনে ভ্রু নাচে আরশিয়ান। রাজ বিড়বিড়িয়ে বলে, রহম করো খোদা, এইসব জালিমের নজর থেকে আমার মান ইজ্জত বাঁচিয়ে রাখো। আমি তোমার পূর্ণ প্লেটেড পাপি বান্দা। আমার চাওয়া পাওয়াগুলো একটু সুনজরে দেখো। নির্বিঘ্নে বাসর সম্পন্ন হওয়ার ব্যাপারটা আপাতত বিশেষ নজরে দেখার অনুরোধ রইল। আমি আবার বেশি লোভী নই তো, তাই সীমিত ইচ্ছেগুলোই জানালাম, বাকিটা তোমার মর্জি। পাশে থাকা আরশিয়ান সবটা শুনে বহু কষ্টে হাসি আটকে রাখল। এক পলক গল্পে ব্যস্ত প্রিমা এবং ফারজানার দিকে তাকিয়ে এরপর ইস্তিরাজের কানে ফিসফিসিয়ে বলল, তোর চাওয়া পাওয়ার নমুনা দেখে ফেরেশতারাও লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে ফর শিওর। আমি হলফ করে বলতে পারি শয়তানও তোর থেকে 70 হাত দূরে থাকার কারণ ওরা জানে তুই তাদের গ্রেটেস্ট অল্টারনেটিভ। কথাটা শুনে মুখ কালো হয়ে আসে ইস্তিরাজের। দুঃখী স্বরে বলে, জীবনের বদনায় 1 কেজি দুঃখ, 2 কেজি অপমান আর 3 কেজি বেজ্জতি ছাড়া আর কোনো প্রাপ্তি নেই। আরশিয়ান হাসি চাপিয়ে রেখে পুনরায় বলে, বেদনা হিটস ডিফারেন্স। অল্প সময়ের ব্যবধান কালভদ্রে অনন্তকালের মতো মনে হয়। তাজরিয়ানের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই হয়েছে। ইস্তিরাজের ঘর থেকে এক দৌড়ে সোজা নিজের কটেজের বারান্দায় এসেছে। এমনভাবে পূর্বে কখনো দৌড়েছে বলে মনে পড়ল না তার। বারান্দায় এসে সোফাটা এক ধাক্কায় উল্টে ফেললে আড়ালে থাকা রমণীকে থাবা মেরে বুকের খাঁচায় বন্দি করে তাজরিয়ান। আচমকা এমন হওয়াতে ঘুমে বিভোর মেহেরিমা আতঙ্কিত হয়ে পড়ে, কেঁপে ওঠে ভীত সন্ত্রস্ত চড়ুই পাখির মতো। বিষয়টা আন্দাজ করতে পেরে হাঁপানো কণ্ঠে তাজরিয়ান বলে, বউজান ও বউজান, ভয় পাচ্ছিস কেন সোনা? দীর্ঘ সময় কান্না করার ফলে মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছিল মেহেরিমার। উঠে দাঁড়ানোর শক্তি ছিল না, বিধায় ফ্লোরেই উটিসুটি মেরে ঘুমোচ্ছিল। আচমকা আধঘুমন্ত অবস্থায় তাজরিয়ানের হাঁকডাকের ফলে অসুস্থতা ঘিরে ধরে তাকে। পুরো শরীর অনবরত কাঁপতে থাকে। অল্প সময়ের জন্য শ্বাস নিতেও বেগ পোহাতে হয়। তবে অভিযোগ করার বদলে তাজরিয়ানের বুকে মাথা রেখে তার বাহুতে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে রাগে দুঃখে কান্না করে ফেলে বেচারি। তাজরিয়ান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে বলে, হুস, কাঁদে না মেহু, সরি সোনা, আর একটুও বকবো না তোকে। বড্ড বেশি অভিমান হয়েছে। মেহেরিমা কথা বলে না। তাজরিয়ানের টি শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে ওঠে। তাজরিয়ান অস্থির হয়ে পড়ে। মেহেরিমার শারীরিক অবনতি টের পেয়ে দ্রুত তাকে ঘরে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দিয়ে ঝটপট 1 গ্লাস গ্লুকোজ নিয়ে আনে। মেহেরিমার মুখ ফিরিয়ে নিলে তাজরিয়ান জোরপূর্বক
সবটুকু পান করায়, অতঃপর বুকের সাথে চড়ুই পাখির মতো নরম শরীরটা জড়িয়ে নিয়ে প্রশান্তির শ্বাস ফেলে। মেহেরিমা দুর্বল হাতে বাধা দিলেও তাজরিয়ান মানতে নারাজ। কিয়ৎকাল পর মেহেরিমার ছুটোছুটি বন্ধ হতেই তাজরিয়ান গভীর স্বরে বলে, ওখানে লুকিয়ে বসেছিলি কেন? মেহেরিমা ভাঙা স্বরে জবাব দেয়, লুকোতে যাব কোন দুঃখে? আপনার থেকে পালিয়ে নিস্তার পাবো আমি? আমার মতিভ্রম হয়নি যে ব্যর্থ চেষ্টা করতে যাব। মেহেরিমার কণ্ঠে ঝরে পড়ছে অভিযোগ। নাকের ডগাটা কান্নার ফলে লাল টুকটুকে হয়ে আছে। মুখে সর্বত্র গোলাপি আভা বিদ্যমান। রাগের চোটে ফোঁস-ফোঁস করছে রীতিমতো। তাজরিয়ান মুগ্ধ চোখে চেয়ে আনমনে বলে, ঠিক বলেছিস। মেহেরিমার নিকট অসহ্য ঠেকে সেই স্বীকারোক্তি। চওড়া মেজাজে বলে, আমি তো আপনার হাতের পুতুল। ঠিক না বললে কখন আছাড় মেরে টুকরো টুকরো করে দেবেন তার নিশ্চয়তা আছে? জানের ভয় হলেও তো সঠিকটা বলতেই হবে। মেহেরিমার তাচ্ছিল্য ভরা মন্তব্য শুনে তাজরিয়ান ঘর থেকে বেরিয়ে আসে। প্রশ্নবোধক চোখে চেয়ে বলে, কি বললি? জানের ভয়? আমার উপস্থিতি তোর জন্য হুমকি স্বরূপ? মেহেরিমা নাকের পাটা ফুলিয়ে বলে, বলার কিছুই নেই তাজ, সত্যি সবসময় তেতো হয়। প্লিজ এখন ভিকটিম কার্ড প্লে করবেন না। আমি জানি আপনি আমার ভালোর জন্য সব করেন, আপনি মহান, কিন্তু কখন এটা ভেবে দেখেছেন আমি কি চাই, আমার কি ইচ্ছে? তাজরিয়ান হাতের বাঁধন আলগা করে উঠে বসে। সরাসরি মেহেরিমার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই কি বলছিস তুই জানিস? মেহেরিমা নিজেও তড়াক করে উঠে তাজরিয়ানের মুখোমুখি বসে রক্তাভ চোখে চেয়ে কম্পিত স্বরে বলল, আলবাত জানি। আমি কোনো ছোট বাচ্চা নই তাজ, আমি একজন অ্যাডাল্ট পারসন। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার আমারও আছে। আপনার রেস্ট্রিকশন মেনে সবসময় নিজের শখ আহ্লাদ ত্যাগ করতে পারবো না আমি। ফর গডস সেক আমাকে একটু শ্বাস নিতে দিন। আপনার পাগলামি দিনকে দিন সীমানা অতিক্রম করে যাচ্ছে, আমি জাস্ট হাঁপিয়ে উঠছি। তাজরিয়ান অপলক চেয়ে চেয়ে দেখল তার প্রিয়তমার বিরক্তি প্রকাশ। এবার কেন যেন রাগল না, ভীষণ শান্ত চোখে চেয়ে বলল, মুক্তি চাস? মেহেরিমা থমকে গেল আচমকা। বিস্মিত দৃষ্টি ফেলে হড়বড়িয়ে বলল, ফালতু কথা বলবেন না একদম। আমি এমন কিছু মিন করিনি। আমি বলছি একটু নর্মাল আচরণ করতে। সব বিষয়ে এক্সট্রিম পসেসিভনেস আমার ভালো লাগে না। খুঁটিনাটি বিষয়ে অনধিকার চর্চা করাটা আমার পছন্দ নয়। তবুও মেনে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি। আপনার সব সিদ্ধান্ত শিরোধার্য, কিন্তু আমার চাওয়া পাওয়া মূল্যহীন। এই ব্যাপারটা আমি মানতে পারছি না। তাজরিয়ান এবারও রিয়াক্ট করল না, শীতল স্বরে কেবল শুধালো, আমার চাইতো আমার ঔরসজাত অস্তিত্বের গুরুত্ব বেশি? মেহেরিমা যেন রাগে হুঁশ খুইয়েছে। তাজরিয়ানের কথাটা শোনা মাত্রই তেতে বলে উঠল, একদম ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। আপনি খুব ভালো মতো জানেন উত্তর, তবে এ মুহূর্তে আমার প্রায়োরিটি লিস্টে আপনার অস্তিত্বের অবস্থান শীর্ষে। তাজরিয়ান আচমকা হেসে ফেলল। শেষাত্মক হাসিটা মেহেরিমার বুকে ঝড় তুলল। তাজরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বুঝতে ভুল হয়েছিল বুঝলি। বড় মানুষ তো, এই জন্য বেশি বুঝে ফেলেছি। তোর মতামতকে অগ্রাহ্য করাটা আসলেই উচিত হয়নি। ক্ষমা করে দিস কেমন? খানিকটা থেমে নির্জীব চোখে চেয়ে আবারও বলল, তোর ক্ষোভের পাল্লা হালকা করা যাক। কথাটা বলে এক মুহূর্ত অপেক্ষা করল না তাজ। হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্পটা বন্ধ করে নিজের ভুল শুধরে নিতে তৎপর হয়ে উঠল। হতবুহল মেহিমা টের পেল তাজরিয়ানের স্পর্শে কোনো উন্মাদনা নেই, নেই কোনো ভালোবাসা। যা আছে তা কেবলই উপেক্ষিত শীতলতা। তার প্রত্যেকটা স্পর্শ স্পষ্ট জানান দিল প্রবল দায়িত্ববোধের। ঘণ্টা দুয়েক পর তাজরিয়ান যখন তাকে ছেড়ে উঠে গেল, তখন মেহেরিমা আনমনে বলে উঠল, সংসার বাঁচাতে গিয়ে আপনাকে হারিয়ে ফেললাম না তো? সন্ধ্যালগ্ন প্রহর। পাশাপাশি জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করছিল ফারজানা এবং ইস্তিরাজ। শেষে রাকাতে সালাম ফেরাতেই ফারজানা স্নিগ্ধ মুখটা দেখে প্রশান্তিতে ছেয়ে যায় রাজের অন্তঃকরণ। ফারজানা তখন মোনাজাতে মগ্ন ছিল। ইস্তিরাজ জায়নামাজ গুটিয়ে সাইডে রেখে ফ্লোরে বসে থাকে। ক্লান্তহীন
চোখে অপলকভাবে চেয়ে দেখে তার প্রিয়তমাকে। ফারজানা মোনাজাত শেষ হতেই ইসিরাজ বাচ্চাদের মতো ফারজানার কোল দখল করে শুয়ে পড়ে। ফারজানা দোয়া পড়ে ইসিরাজের মাথায় ফু দিয়ে দেয়, অতঃপর শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে জানাবে? ইসিরাজ বলিষ্ঠ হাতে পেঁচিয়ে ধরে ফারজানার কোমর, অতঃপর তার উদরে মুখ গুজে দিয়ে অস্ফুট স্বরে বলে, আমার ভীষণ বিশ্বাস করেন তাই না? ইসরাজের কাণ্ডে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল ফারজানা, তবে পরবর্তী প্রশ্নে তার ভ্রুদয় কুঞ্চিত হয়। ইস্তিরাজের কাঁধে হাত রেখে বলে, জি। হঠাৎ এই প্রশ্ন? ইস্তিরাজ খানিকটা থেমে ম্লান স্বরে শুধালো, যদি কখনো জানতে পারেন এই হাত আপনি ভরসার সহিত আঁকড়ে ধরেছেন, সেই হাত কলুষিত, তখন কি করবেন আপনি? ফারজানা ভেতরে ভেতরে ঘাবড়ে গেল, নিজেকে শান্ত করে ইস্তিরাজের বাহুতে হাত রেখে বলল, এই হাত জোড়ার মালিকের মন কতটা স্বচ্ছ সেটা আমার অজানা নয়। আমি কারণ শুনব, গল্প জানব, অতঃপর না হয় সিদ্ধান্ত নেব। ইস্তিরাজ হতবাক হয়ে ফারজানার কোমর ছেড়ে তার চোখের দিকে তাকালো। ফারজানার স্বচ্ছ নির্মল এবং কোমল দৃষ্টি দেখে ইস্তিরাজের বুক কেঁপে উঠল। লম্বা একটা শ্বাস টেনে বলল, আমার ভয় করছে, ভুল বুঝবেন না তো? যদি ভেঙে পড়েন? আপনার চোখে এতদিন শিরোনামহীন অনুভূতি দেখেছি, ওই চোখ জোড়ায় আতঙ্ক দেখার সাধ্য আমার নেই। ফারজানা তার দিকে ঝুঁকে কপালে আলতো করে চুম্বন এঁকে দিয়ে বলল, চটপট বলে ফেলুন, মনে করুন আপনার সামনে বিচারক নয়, বরং আপনার পক্ষের উকিল বসে আছে। ইস্তিরাজ উঠে বসল। ফারজানার চোখে চোখ রেখে নোংরা অতীতের ভয়ঙ্কর বর্ণনা দেওয়া অসম্ভব প্রায়। ফারজানার পাশে বসে বেডের সাথে হেলান দিয়ে ইস্তিরাজ বলতে শুরু করলো, আমার আম্মা ছিলেন শ্যামস্নিগ্ধা। রঙের দিক দিয়ে শ্যামলা হলেও তিনি ছিলেন অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী। তবে এই রূপই ওনার জন্য কাল হয়ে দাঁড়ায়। দীর্ঘ 19 বছরের সংসারে বাবা নামক প্রাণীটি একটুও সম্মান কিংবা ভালোবাসা দেয়নি আমার মাকে, কেবল নিজের চাহিদা এবং স্বার্থে ব্যবহার করে গেছে। কথাগুলো বলতে গিয়ে ইস্তিরাজ এলোমেলো হয়ে যায়, তার কণ্ঠে প্রতীয়মান হয় কম্পন, জড়িয়ে আসে কথা। সবটা বুঝতে পেরে ফারজানা তাকে সামলে ওঠার জন্য খানিকক্ষণ সময় দেয়। নিজে উঠে গিয়ে ঘরের লাইট বন্ধ করে। টেবিলের উপর থাকা ক্যান্ডেল হোল্ডারে পরপর 6টা ক্যান্ডেল জ্বালাতেই ঘর মোহনীয় আলোয় আলোকিত হয়ে ওঠে। থমমরে বসে থাকা ইস্তিরাজের পানে একবার তাকিয়ে এক গ্লাস পানি এনে তার সামনে ধরে। ইস্তিরাজ বাক্য ব্যয় না করে এক নিঃশ্বাসে পুরোটা সাবার করে। ফারজানা তার পাশে বসে তার বাহুতে মাথা রেখে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমি আছি তো। ইস্তিরাজের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ম্লান হেসে ফারজানার হাতে পৃষ্ঠে মৃদু চুম্বন এঁকে দিয়ে পুনরায় বলে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। অনাকাঙ্ক্ষিত সম্বোধনে ফারজানা চমকালো ভীষণ, তবে মুখ ফুটে এক শব্দ উচ্চারণ করল না। দম ফেলে ইস্তিরাজ পুনরায় বলতে শুরু করলো, আম্মা ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান, তবে গায়ের রং কিছুটা চাপা হওয়ায় সুপাত্রের সন্ধান মিলছিল না। মিললেও নানাজানের কাউকে পছন্দ হচ্ছিল না। আমার লোভী দাদামশাই এই সুযোগ লুফে নিতে ভোলেননি। তার বিলেত ফেরত সুদর্শন ছেলের জন্য প্রস্তাব রাখেন নানাজানের কাছে। বাবা দেখতে রাজপুত্রের মতো ছিলেন, তার উপর পেশায় ছিলেন ডক্টর। সব মিলিয়ে নানাজানের ভীষণ পছন্দ হয় ওনাকে। নিজের একমাত্র মেয়েকে অজান্তেই তুলে দেন এক নরপশুর হাতে। এতটুকু বলে সামান্য থমকালো ইস্তিরাজ। ফারজানার মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে পুনরায় বলতে শুরু করলো, আম্মার বিয়ের সময় দাদামশাই যৌতুক হিসেবে অর্ধেক সম্পত্তি লিখিয়ে নিয়েছিলেন বাবার নামে। নানাজান বিশেষ আপত্তি করেননি, কারণ উনি ভাবতেন বাবা একজন দায়িত্ববান পুরুষ। নানার এই ধারণা পাল্টে যায় যখন উনি জানতে পারেন আমার আম্মা বিয়ের প্রথম রাতেই তার স্বামী নামক আসামির দ্বারা অত্যাচারিত হয়েছে। আম্মার অবস্থা শুনে ছুটে আসেন নানাজান। বিচার সভা বসে। আম্মা লজ্জায় সেই আসরে উপস্থিত হননি। বাবা নামক ব্যক্তিটা ছলের আশ্রয় নিয়ে নানান বানোয়াট কথা বলে পার পেয়ে যায় সেইবার। দাদামশাইয়ের চতুরতা
তাকে সেই যাত্রায় বাঁচিয়ে দেয়। তবে তাদের আপোষের পেছনের কারণটা ছিল বড্ড ভয়াবহ। নানাজানের সম্পত্তির উইল ছিল কিছুটা অদ্ভুত। সেখানে উল্লেখিত ছিল, যদি উনি কাউকে সম্পত্তি লিখে দেওয়ার পূর্বে মৃত্যুবরণ করেন, তবে সম্পূর্ণ অর্থ সম্পদ ফান্ডে চলে যাবে। আম্মার মাধ্যমে বাকি অর্ধেক সম্পত্তি হাতিয়ে নেওয়ার তাগিদে তারা নানাজানকে আশ্বস্ত করে। এরপর আম্মার জীবনে কিছুটা স্বাভাবিক দিন পার হয়। স্বামীর ভালোবাসা কিংবা যত্ন না থাকলেও মারামারি অথবা গালাগালিজের সম্মুখীন হতে হয়নি ওনাকে। বাবা ছিলেন ভবঘুরে, ডাক্তারি ডিগ্রি অর্জন করলেও পেশা হিসেবে সেটা গ্রহণ করেননি। সংসারের প্রতি মোহ ভুলে নিজের মতো দিন দুনিয়ায় ঘুরে বেড়াতেন তিনি। আর শ্বশুরবাড়ির জাতাকলে পিষ্টিত হতো আমার আম্মা। নিয়তিবোধে একটু সদয় হয়েছিল। বিয়ে 3 বছরের মাথায় আমার জন্ম হয়। চৌধুরী বাড়ির প্রথম প্রদীপ ছিলাম বলে বেশ খাতির যত্ন পেতাম। আম্মাকেও কাজের মহিলা থেকে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে আমার জন্মের পর বাবার মাঝে বিশেষ কোনো পরিবর্তন না আসলেও কিছুটা দায়িত্ববান হয়েছিলেন তিনি। আফসোস কোথায় জানো? আমার মুখ তাকিয়ে হলেও আমার মাকে তিল পরিমাণ সম্মান কিংবা ভালোবাসা উনি দিতে পারেননি। ইস্তিরাজের গলা স্বর ভারী শোনায়। ফারজানা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে বলে, বেশি কষ্ট হলে বাকিটুকু থাক, পরবর্তীতে না হয় আবার শুনবো। ইস্তিরাজ তাকে কোলের ওপর বসিয়ে কাঁধে মুখ ডুবিয়ে বলে, মানুষ ভাবে আমি ভীষণ স্ট্রং, কিন্তু আদতে আমি একজন উইক হার্ট পারসন। বহু কষ্টে নিজেকে প্রস্তুত করেছি। আজ বলতে না পারলে জীবনে আর কখনো এই সত্য কনফেস করতে পারবো কিনা জানা নেই। আমি জানি আমার ভঙ্গুর অবস্থা তোমায় কষ্ট দিচ্ছে, তবে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে না পারার ব্যর্থতায় আমি রোজ গুমড়ে মরি। আজকে আমায় থামিও না প্লিজ। এই জঘন্য যন্ত্রণার দায়ভার বইতে বইতে আমি ক্লান্ত। এবার সবটা তোমার নিকট হস্তান্তর করে আমি অবসর নেব। ফারজানা স্পষ্ট টের পায় ইস্তিরাজের উন্মাদনা। দম আটকে আসে তার। এই প্রাণোচ্ছল লোকটা এই রকম দগদগে গা বয়ে বেড়াচ্ছে সেটা আন্দাজও করতে পারেনি ফারজানা। ইস্তিরাজের মাথার পেছনে হাত বুলিয়ে দিয়ে ফারজানা ধীর কণ্ঠে বলে, আমি শুনছি। ইস্তিরাজ কয়েকটা শুকনো ঢোক গিলে বলতে শুরু করে, আমার বয়স আনুমানিক যখন 10 মাস, তখন নানাজান গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। বলা চলে এক প্রকার মৃত্যুশয্যায় ছিলেন তিনি। আম্মা খবর পেয়ে ছুটে যেতে চান, কিন্তু ওনাকে আটকে দেওয়া হয়। শর্তস্বরূপ বলা হয়, যদি আম্মা বাকি অর্ধেক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করতে না পারেন, তবে আব্বার সংসারের মায়া ওনাকে ত্যাগ করতে হবে। আম্মা প্রথমে রাজি হয়নি। ফলস্বরূপ আমার দাদাজানের নিকৃষ্ট নির্যাতনের শিকার হন। বাবার মুখের দিকে চেয়েছিলেন মুক্তির আশায়, কিন্তু উনি কোনো পদক্ষেপ নেননি। উল্টে আমাকে কোলে তুলে ঘরে এসে ঘুমের জগতে বিভোর হয়ে যান। নানান পারিপার্শ্বিকতা চিন্তা করে আম্মা বাধ্য হয়ে রাজি হন। দুর্বল শরীরে কঠোর মার কতক্ষণ সহ্য করা যায়। দিন 3 পর ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে আম্মা ছুটে যান নানাজানের কাছে। আমার নানাজান ছিলেন ধূর্ত মানুষ। সমাজে বিদ্যমান সম্মান এর কথা ভেবে মেয়ের গায়ে ডিভোর্সের তকমা লাগতে না দিলেও মেয়েকে দূর থেকেই সেফ রেখেছিলেন তিনি। তবে সেদিনকার মারের দাগগুলো দেখে নিজের ভুলটা স্পষ্টভাবে বুঝেছেন। আম্মার থেকে সবটা শুনে নানাজান বাকি সম্পত্তি রাতারাতি আমার নামে লিখে দেন এবং শর্ত দেন যে আমার ভবিষ্যৎ সন্তান ছাড়া ওই সম্পদের মালিকানা কেউই পাবে না। এমন অদ্ভুত উইল শুনে আমার বংশের লোকজন বেজায় ক্ষিপ্ত হয়। তবে তারা ধৈর্য হারায়নি। তাদের ধারণা ছিল আমি সাবালক হওয়া মাত্র বিয়ে দিয়ে ওই উইলের ঝামেলা মিটিয়ে নেবে। তবে সকলের একটা চাপা ক্ষোভ থেকে গিয়েছে আমার মায়ের প্রতি। সকলে অদ্ভুতভাবে আম্মাকে একঘরে করে দেয়। আম্মা মনোবল হারানোর বদলে ভীষণ খুশি হয়েছিল তাতে। এর মধ্যেই শোনা যায় দুঃসংবাদ, আমার নানাজান ইন্তেকাল করেন। আম্মা ভীষণ ভেঙে পড়েন এই ঘটনায়। তবে সময় সব কিছু ভুলিয়ে দেয়। দিন পেরোতে থাকে। বাড়িতে থাকে চৌধুরী বংশের কালো টাকার পাহাড়। তারা প্রত্যেকে নানান ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। আমাদের পরিবার জয়েন্ট ফ্যামিলি হওয়ায় সকলে একত্রে বসবাস করত। মজার বিষয় হলো, সময় পরিবর্তনের সাথে সাথে আমার আম্মা
আরও বেশি অবহেলিত হতে থাকে। দাসীর থেকেও জঘন্যভাবে ট্রিট করা হতো ওনাকে। আমার বয়স যখন 7 বছর তখন আমাকে বোর্ডিং স্কুলে দেওয়া হয়, ফলস্বরূপ আম্মা একা হয়ে পড়ে। এই সময় সুযোগ নিয়ে আমার আম্মার উপর নির্দয়ভাবে নির্যাতন চালাতো তারা। আমি বাসায় গেলেও আম্মা এইসব কখনো শেয়ার করতো না, উল্টে নীরবে সয়ে যেতেন সব কিছু। ভাবতেন একদিন বাবা মুখ ফিরে তাকাবে, একটু হলেও ওনাকে ভালোবাসবে, তবে সেসব কিছু দিবাস্বপ্ন হয়ে থেকে যায়। আমার বয়স যখন 12 বছর তখন আমার দাদি মারা যায়। আম্মার উপর অত্যাচার করার মতো একটা মানুষ কমে, তবে বাবা ভীষণ ভায়োলেন্ট হয়ে ওঠে। তিনি আম্মাকে দোষারোপ করতেন, বলতেন আম্মার অবহেলার জন্য দাদি ছেড়ে গেছে। আম্মার সরব কণ্ঠে প্রতিবাদ করলে সেসবে কর্ণপাত করেনি বাবা। এই ঘটনার পর ওনাদের মাঝে দূরত্ব বাড়ে। আগে মাসে অন্তত বাসায় ফিরলেও এরপর থেকে বছরের পর বছর বাইরে থাকতেন। আম্মা হাল ছেড়ে দিয়েছিলেন, অভ্যস্ত হয়ে উঠেছিলেন অবজ্ঞার জীবনে। সময় পেরিয়ে যায় তার আপন গতিতে। আমি স্পষ্ট বুঝতাম আম্মার অবস্থা, তাই নিজের বাড়ির মানুষগুলোর প্রতি অগাধ ক্ষোভ জন্মে আমার মনে। আম্মার হৃদয় বিদারক কথা, শরীরের কালশিটে দাগ, সব কিছু আমার ভেতরটা পুড়িয়ে ছারখার করে দিত। কিন্তু ওই সময় আমার করার কিছুই ছিল না। পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস কিংবা সেই রাজ্য ত্যাগ করার ক্ষমতা ছিল না বলেই আমি আজ এতিম। ফারজানা তার কাঁধে উষ্ণ নোনা পানির আভাস টের পায়। বুকটা মুচড়ে ওঠে তার। অবহেলা এবং অবজ্ঞার দহন কতটা ভয়াবহ সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইস্তিরাজের পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টে বিষয় সৃষ্টিকর্তার হাতে থাকে। আপনি কিংবা আমি হাজার চেষ্টা করেও নিয়তির লিখন খণ্ডাতে পারবো না। প্লিজ নিজেকে দোষারোপ করবেন না। ইস্তিরাজ উত্তর দিল না, তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। লম্বা শ্বাস ফেলে পুনরায় বলতে শুরু করলো, ঈদের দিন ছিল সেদিন। বাসায় ভর্তি মেহমান, তবে আমি ছিলাম বাইরে। ঈদের আনন্দ উপভোগে ব্যস্ত ছিলাম, তবে আসন্ন সংকটটা আঁচ করতে পারিনি। ঈদ পবিত্র একটা উৎসব, অথচ এই সুদিনেই ঘটে যায় এক অশুভ ঘটনা। যথারীতি আমার নিকৃষ্ট পিতা সেখানে ছিলেন, তবে তিনি নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে পারেননি। আমার বড় ফুপির হাজবেন্ডের কুনজর পড়েছিল আম্মার ওপর। ফলস্বরূপ তিনি নিজের বাড়িতে নিজের ঘরের মানুষের দ্বারা কলঙ্কিত হন। আম্মা অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কেউ গ্রাহ্য করেনি। উল্টে তারা আম্মাকেই দোষারোপ করে। আম্মাকে জঘন্যভাবে মারধর করে আমার ফুপু। এক জীবনে হাজার লাঞ্ছনা, অপমান, অবজ্ঞা সহ্য করা মানুষটা নিজের সম্ভ্রমহানির যন্ত্রণা সহ্য করতে পারেনি। মারার পর ড্রয়িং রুমে ফেলে রাখা হয় আম্মাকে। কেউ না আসেনি তার কাছে। আম্মা সারা রাত আর্তনাদ করেছে, জ্বরে কাতরেছে, তবে শেষ মুহূর্তে বোধহয় সৃষ্টিকর্তা একটু দয়া হয়েছিল। আমার আম্মাকে খুব বেশি কষ্ট উনি দেননি। পরদিন সকালে আমার আম্মা একতরফা সংসারের সমস্ত দায়িত্ব শেষ হয় এবং মুক্তি মেলে চিরতরে। জাহিরের স্ত্রীর তকমাটা মুছে যায়। সাদা কফনে মোড়ানো হয় তার অবিচল দেহ। ডক্টরের রিপোর্ট অনুযায়ী জানা যায় অভ্যন্তরে রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার। খবরটা আমার কানে পৌঁছানোর মাত্র উন্মাদের মতো উপস্থিত হয়ে বাড়িতে। তবে ততক্ষণে আমার আম্মা এই দুনিয়ার মোহ ত্যাগ করে হারিয়ে গেছে বহু দূরে। আমি যখন স্তব্ধ মূর্তির ন্যায় আমার আম্মার খাটিয়ার পাশে বসেছিলাম, তখন বাড়ির সদস্যরা ব্যস্ত ছিল ভৎসনা শোনাতে। আমার বড় ফুপু এবং তার স্বামী তখন ভিকটিম সাজতে ব্যস্ত। তবে সমস্ত সত্য জানার পর আমি নিজেকে সামলাতে পারিনি। পশু কুরবানি করার জন্য বেশ কিছু ধারালো অস্ত্র রাখা ছিল ডাইনিং টেবিলের ওপর। সেখান থেকে একটা তুলে নিয়ে পরপর 2টা কোপ বসিয়েছিলাম ওই নরপশুর বুকে। ফুপু তাকে ধরতে আসলে এক কোপে তার হাতের কবজি আলাদা করে ফেলি। দুজনকেই পরপর কয়েকটা আঘাত করে মৃত্যুর ঘাটে নামিয়ে দিই। সকলে বহু চেষ্টা করেছিল থামানোর, কিন্তু সম্ভব হয়নি। আমি বাড়ির একমাত্র প্রদীপ হওয়ায় দাদা বেশ আদরের ছিলাম। তিনি চাননি আমি মার্ডারের কেসে ফেঁসে যাই। ফলস্বরূপ ভীষণ তাড়াহুড়ো করে আমায় লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তাদের মৃত্যু এখনও অমীমাংসিত কেস।
আর আমি ফেরারি আসামি। কথা শেষ হতেই ইস্তিরাজ থেমে যায়। খানিকটা সময় পেরোলেও ফারজানা সাড়া না পেয়ে তাকে নিজের সম্মুখে নিয়ে আসে। অনুভব করে মেয়েটা কেমন যেন স্তব্ধ হয়ে আছে। ইস্তিরাজ তাকে কাঁধে ঝাঁকিয়ে ডাকলে ফারজানা স্তম্ভিত স্বরে শোধায়, আম্মাকে কেন ভালোবাসেননি উনি? একসাথে থাকলে পশুর প্রতিও তো মায়া জন্মায়। আম্মা তো ওনার অর্ধাঙ্গিনী ছিল। তাহলে? ইস্তিরাজ ম্লান হেসে বলে, শুনেছিলাম বাবা অন্য কাউকে পছন্দ করত, ইভেন ভীষণ রকমের ভালোবাসতো। তবে দাদামশাই নিজের স্বার্থ বিবেচনা করতে গিয়ে তাকে বাধ্য করে নিজের প্রথম প্রেমকে ভুলে যেতে। আব্বা নাকচ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে দাদামশাই সেই মহিলাকে তুলে এনে নৃশংসভাবে খুন করে এবং গুম করে ফেলে। ওই মহিলাকে কোথায় কবরস্থ করা হয়েছে এই সত্যটা জানানোর জন্য আব্বা বাধ্য হয়ে আম্মাকে বিয়ে করে এবং বংশের প্রদীপ এনে দেয়। লোকমুখে শুনেছি বাবা সেই কবরের কাছে টিনের ঘর তুলে সপ্তাহ, মাস কিংবা বছরখানেক সময় কাটাতেন। ফারজানা শিউরে উঠে বলে, কি আশ্চর্যের বিষয়, তাই না? আম্মা ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও ওনার ভালোবাসা পেল না, অথচ ওই নারী প্রেমিকা হওয়ার পরও আব্বার সমগ্র হৃদয় জুড়ে কেবল তারই বসবাস ছিল। ইস্তিরাজ তাচ্ছিল্য হেসে বলল, এটার জন্য বাবাকে বিরাট মূল্য চুকাতে হয়েছে। ফারজানা চোখ তুলে অবাক কণ্ঠে শোধায়, কিসের মূল্য? ইস্তিরাজ অনুভূতিহীন কণ্ঠে বলল, আম্মার মৃত্যুর পর বাবার সাথে একটাবারও কথা বলিনি আমি। ইভেন ওনার মৃত্যুর আগেও আমাদের মাঝে কোনো প্রকারের কোনো বাক্য বিনিময় হয়নি। উনি ভীষণ অনুতপ্ত ছিলেন। মৃত্যুশয্যায় থাকার সময় নানাভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু আমি রেসপন্স করিনি। ওনার শেষ চাওয়া ছিল আমি যেন ওনার দফন কাজে অংশগ্রহণ করি, অথচ আমি দেশেই যাইনি। ওনার মুখটা শেষবারের মতো দর্শন করিনি। আমার কাঁধে ওনার লাশের খাটিয়াও ওঠেনি। অবহেলার দহন কতটা নির্মম সেটা একটু হলেও অনুভব করিয়েছি আমি ওনাকে। ফারজানা হতভম্ব চোখে দেখে তার পাষাণ পুরুষকে। কতটা ঘৃণা জমলে মানুষ এতটা আহত হতে হয় সেটা স্পষ্ট টের পেল ফারজানা। ইস্তিরাজের চোখে মুখে লেপ্টে থাকা বিষণ্ণতা জানান দিচ্ছে তার ভেতরে চলমান তাণ্ডব লীলার। ফারজানা কোনো কিছু না ভেবে ইস্তিরাজের গ্রীবাদেশে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে ধীর স্বরে বলে, তাদের কর্মের তুলনায় আপনার প্রতিদান কৃত শাস্তি অতি নগণ্য। আমি আপনাকে একদমই ভুল বুঝছি না, উল্টে আমি গর্ব বোধ করছি আপনার ওপর। ফারজানা স্বীকারোক্তিতে ইস্তিরাজের বুকের উপর থেকে দুশ্চিন্তার পাহাড় সরে যায়। নিজেও ফারজানার গালে দুপাশে হাত রেখে শান্ত স্বরে বলে, ভালোবাসি। ফারজানা কেঁপে ওঠে, কিঞ্চিত প্রত্যুত্তর করতে পারে না। ওদিকে ইস্তিরাজের নিশাতুর দৃষ্টি আটকে যায় ফারজানার কম্পনরত অধরে। ইঞ্চিখানেক দূরত্ব ঘুচিয়ে ইস্তিরাজ আলতো করে আঁকড়ে ধরে তার প্রেয়সীর অধরষ্ঠ। সময়ের পরিক্রমায় বাড়তে থাকা ইস্তিরাজের উগ্র চুম্বনে তার বক্ষস্থলে গুটিয়ে থাকা ফারজানা রীতিমতো ছটফটিয়ে ওঠে। মস্তিষ্ক শ্বাস আটকে আসার সংকেত পাঠালে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করে ইস্তিরাজকে। ভ্রুক্ষেপহীন ইস্তিরাজ নির্বিকারভাবে তার প্রগাঢ় স্পর্শ লেপ্টে দিতে থাকে ফারজানার রক্তাভ ওষ্ঠে। বেচারি নিঃশ্বাস আটকে আসতে দেখে আলতো চুম্বন এঁকে দিয়ে সরে এসে স্পষ্টভাবে ঘোর লাগা কণ্ঠে ইস্তিরাজ বলে ওঠে, তোমার লাগামহীন হৃদস্পন্দনের গতিবেগ আমার সংযমকে বাঁধন ছাড়া করে দিচ্ছে সুরঞ্জনা। আমার সমস্ত ধৈর্য ভেঙে গুঁড়িয়ে ধুলোস্যাৎ করে দিচ্ছে তোমার নৈসর্গিক সৌন্দর্য। আমি নিরপেক্ষ থাকি কিভাবে? ইস্তিরাজের তুমি সম্বোধনে ভালো লাগার আবেশে ছেয়ে যায় ফারজানার হৃদয়। সুযোগ বুঝে কথার ভাঁজে খুব সন্তর্পণে ফারজানার শাড়ির আঁচলটা আলগা করে ফেলে ইস্তিরাজ। মন্থর লয়ে মুখটা নামিয়ে কাঁধের পাশে মুখ গুজতেই শিউরে ওঠে ফারজানা। হাতের মুঠোয় খামচে ধরে রাজের চুলের অংশবিশেষ। রাজ ব্যস্ত ভঙ্গিতে তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। শায়িত ফারজানা চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সুবিন্যস্তভাবে শার্টের বাটন খুলতে থাকে। ফারজানা সলজ্জিত
ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিলে ইস্তিরাজ হাসকি স্বরে বলে, লজ্জা পেও না জানা, ফর দ্য ফার্স্ট টাইম আই ডোন্ট ওয়ান্ট গো ওয়াইল্ড, বাট ইফ। ইস্তিরাজ বাক্য সম্পন্ন করার আগে ফারজানা একটা কুশন ছুঁড়ে মেরে অস্ফুট স্বরে বলে, নির্লজ্জ প্রাণী। ইস্তিরাজ বাঁকা হেসে ফারজানার দিকে এগিয়ে যায়। বেচারি তার ইন্টেনশন বুঝে দূরে সরে যেতে নিলে ইস্তিরাজ তার ওপর আধশোয়া হয়ে বসে। অতঃপর চোখে চোখ রেখে বলে, আমাদের বিবাহিত জীবনের সবচেয়ে স্মরণীয় রাতটাকে স্পয়েল করার চেষ্টা করলে আমি রাতটাকে আরও বেশি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং বানানোর পরিকল্পনা এক্সিকিউট করব। ডোন্ট ফোর্স মি টু ডু দ্যাট হানি, ইউ কান্ট হ্যান্ডেল দ্যাট ফেজ রাইট নাও। ফারজানা শিউরে ওঠে রাজের কথায়। গলার পাশটায় তার আদুরে আক্রমণ অনুভব করতেই মৃদুস্বরে গুঙিয়ে ওঠে বেচারি। সময়ের সাথে রাজের স্পর্শ গাঢ় হলে ফারজানা আবছা ভাবে বাধা প্রদানের চেষ্টা করে। বুদ্ধিমান রাজ মুহূর্তের মাঝে ধরাশায়ী করে ফেলে ফারজানাকে। অনাবৃত উদরে মৃদুভাবে মুখ ডুবিয়ে হালকা শ্বাস টানতে ঠক ঠক করে কেঁপে ওঠে ফারজানা। বেচারি কম্পন টের পেয়ে স্মিত হাসে ইস্তিরাজ। রাত বৃদ্ধির সাথে সাথে গাঢ় হতে থাকে রাজের আদুরে স্পর্শ। ঘায়েল ফারজানা নিভু নিভু চোখে চেয়ে থাকে তার অধৈর্যের পুরুষের দিকে। শেষের রাতের দিকে ক্লান্ত ইস্তিরাজ তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, নিজের অস্তিত্ব নিয়ে যদি থাকো সন্দিহান, আমার আঁখি যুগল হবে তোমার একমাত্র অভিধান। সংশয় থাকলে এই প্রণয়পূর্ণ চোখ জোড়ায় প্রেম মাখা দৃষ্টিতে চোখ রাখবে আশা করি, এতটুকু যথেষ্ট তোমায় আশ্বস্ত করতে। চলবে।